মাথা নত না করার অঙ্গীকার পিটিআই নেতার। বিরোধী নেতা ইমামোগলুকে গ্রেফতারের প্রতিবাদে 4 দিন ধরে বিক্ষোভে উত্তাল তুরস্ক। ইস্তাম্বুলের মেয়রকে আদালতে জিজ্ঞাসাবাদ, অভিযোগ অনৈতিক এবং ভিত্তিহীন বলে দাবি। এবং ভয়াবহ দাবানলে পুড়ছে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চল। আগুন নেভাতে গিয়ে 4 দমকল কর্মীর মৃত্যু, ক্ষতিগ্রস্ত এলাকা দুর্যোগপূর্ণ ঘোষণা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। ইসরায়েলি বিমান হামলায় গাজায় একদিনে 34 জন নিহত হয়েছেন। তেল আবিবের একের পর এক হামলায় গাজার হাসপাতালগুলোতে দেখা দিয়েছে মানবিক সংকট। অন্যদিকে লেবানন থেকে রকেট ছোঁড়ার জবাবে দেশটির দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এ ঘটনায় 7 জন নিহত হয়েছেন। পরিবারের সব সদস্যকে হারিয়ে শোকে স্তব্ধ 12 বছর বয়সী সামির। মাথার উপর যেমন ছাদ নেই, তেমনই আর থাকলো না বাবা মায়ের ছায়াও। ইসরায়েলের হামলা কেড়ে নিল তার প্রিয়জনদের। গাজা সিটির তুফা এলাকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় একই পরিবারের স্বামী, স্ত্রী, সন্তান সহ মোট 5 জন সদস্য নিহত হন। এছাড়া স্থানীয় সময় শনিবার ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে বেশ কয়েকজন নিহত হন। আমাদের হাসপাতালে মাত্র 3টি আইসিইউ শয্যা রয়েছে। দ্রুত আরও শয্যার ব্যবস্থা না করা গেলে রোগীরা অনেক কষ্ট পাবেন, কারণ শয্যার অভাবে রোগীদের বিভিন্ন বিভাগের করিডোরে থাকতে হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন লেবানন সরকারকে প্রতিটি রকেট হামলার জবাব দেওয়া হবে। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন হামাসের ওপর বাড়তি চাপ প্রয়োগ করতেই গাজা জুড়ে নতুন সামরিক হামলা শুরু করা হয়েছে। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনের ঝাপোরিঝিয়ায় ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় অন্তত 3 জন নিহত হয়েছেন, আহত আরও অন্তত 12 জন। রাশিয়ার তেলের ডিপোতে কিয়েভের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে মস্কো। এই হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, দখলকৃত অঞ্চলের জনগণ রাশিয়ার অংশ হতে চাইলেও কিয়েভ তা মানতে অস্বীকৃতি জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা শনিবার এক বিবৃতিতে জানান, কিয়েভ এই ধ্বংসাত্মক পথ অব্যাহত রাখলে মস্কো সমানভাবে জবাব দেওয়ার অধিকার রাখে। কাস্টে টাকার কার্লসনকে দেয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেন, এই বিষয়ে সমাধান না হলে শান্তি প্রক্রিয়া দীর্ঘ হবে। তিনি দাবি করেন, দখলকৃত অঞ্চলের বাসিন্দারা রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চায়, তবে কিয়েভ দখলদারিত্বকে স্বীকৃতি দিতে নারাজ। এছাড়া শান্তি আলোচনার বাইরে গিয়ে পুতিনের প্রশংসা করেছেন উইটকফ। তার মতে রুশ প্রেসিডেন্ট বুদ্ধিমান ও স্পষ্টভাষী। যুক্তরাষ্ট্র ও রাশিয়া যৌথভাবে আর্কটিকে জ্বালানি সহযোগিতা, এআই গবেষণা ও ইউরোপে গ্যাস সরবরাহ নিয়ে আলোচনা করছে বলেও জানান উইটকফ। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। 2023 সালের মে মাসের দাঙ্গার দায় স্বীকার করে ক্ষমা চাইলেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারামুক্তি সম্ভব, এমন শর্ত জুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ। তবে স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী কোনো পরিস্থিতিতেই ক্ষমা চাইবেন না ইমরান খান। অন্যদিকে লাহোরের ঐতিহাসিক মিনারি পাকিস্তানে পিটিআইয়ের সমাবেশের অনুমতি বাতিল করেছে প্রশাসন। সানাউল্লাহ তিনি জানান, 2023 সালের মে মাসের দাঙ্গার জন্য ইমরান খান যদি আন্তরিকভাবে ক্ষমা চান তাহলে মুক্তির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আদালত যদি তার জামিন মঞ্জুর করেন তাহলে সরকারের কোনো আপত্তি নেই। তবে স্থানীয় গণমাধ্যম পাকিস্তান অবজারভারের তথ্য অনুযায়ী ইমরান খান ক্ষমা চাইবেন না, বরং তিনি আদালতে একাধিক মামলা দায়ের করেছেন। সর্বশেষ 3 জন বিচারকের বদলির বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে রিট করেছেন, যেখানে তিনি অভিযোগ করেছেন যে বিচারকদের ওপর প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে পিটিআই লাহোরের মিনারি পাকিস্তানে সমাবেশ করতে চাইলেও প্রশাসন নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে অনুমতি দেয়নি। পিটিআই নেতাকর্মীদের দাবি, বর্তমান সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। তবে সরকারি কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। ইস্তাম্বুলের মেয়র একরেব ইমামোগলুর গ্রেফতারের প্রতিবাদে টানা 4 দিন ধরে উত্তাল তুরস্ক। জিজ্ঞাসাবাদের জন্য বিরোধী দলের এই নেতাকে আদালতে নিয়ে যাওয়া হয়। ইমামোগলু দাবি করেছেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অনৈতিক ও ভিত্তিহীন। এ সময় আদালতের বাইরে তার সমর্থনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সঙ্গে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার থেকে শুরু হওয়া বিক্ষোভ এখনো চলছে ইস্তাম্বুল, আঙ্কারা সহ তুরস্কের বিভিন্ন শহরে। বিক্ষোভকারীরা শহরের রাস্তায় জাতীয় পতাকা ও বিভিন্ন ক্ষোভে ভরা ব্যানার নিয়ে হাজির হন। এর মধ্যে অনেকেই এরদোয়ানকে স্বৈরশাসক ও কাপুরুষ বলে স্লোগান দেন। মেয়র এক্রেম ইমামোগলুর গ্রেফতারের প্রতিবাদ ধীরে ধীরে গণতন্ত্রের প্রতিবাদে পরিণত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। স্থানীয় সময় শনিবার রাতে ইমামোগলু আদালতে হাজির হন এবং পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি ৭০টিরও বেশি প্রশ্নের উত্তর দেন। তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ তিনি অস্বীকার করে বলেন এসব অভিযোগ অনৈতিক ও ভিত্তিহীন। ইমামোগলুকে মুক্তি দেয়া হবে নাকি বিচার চলাকালীন তাকে জেলে রাখা হবে এই বিষয়ে আদালত শিগগিরই একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে। এই পরিস্থিতির মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, মেয়রের গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়, বরং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করেছে। আমরা নিশ্চিতভাবেই সিএইচপি এবং তার সহযোগীদের প্ররোচনায় জনসাধারণের শৃঙ্খলা বিঘ্নিত করে সাধারণ জনগণের শান্তি নষ্ট করতে দেব না। আমরা তুরস্কের মানুষের মধ্যে অশান্তির নতুন দেয়াল তৈরি সহ্য করব না। তবে বিরোধী দলগুলো এটিকে গণতান্ত্রিক সংকট হিসেবে দেখছে এবং ইমামোগলুকে সমর্থন জানিয়ে তাদের আন্দোলন জোরদার করতে চাচ্ছে। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বার্ড ফ্লুর প্রভাবে যুক্তরাষ্ট্রের বাজারে ডিমের তীব্র সংকট। তুরস্ক দক্ষিণ কোরিয়া থেকে আমদানির সিদ্ধান্ত। সরবরাহ হলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা সরকারের। আঞ্চলিক উত্তেজনার মধ্যে এশিয়ার ৩ শক্তিশালী প্রতিবেশী জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার টোকিওতে অনুষ্ঠিত বৈঠকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা সহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে। পরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ৩ দেশ পারস্পরিক যোগাযোগ, আস্থা ও সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে। তিনি আরও বলেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি বর্তমানে জটিল ও স্পর্শকাতর। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে মিলে এর শান্তিপূর্ণ সমাধানে কাজ করতে প্রস্তুত চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। কানাডার আগামী জাতীয় নির্বাচন ২৮ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি রোববার গভর্নর জেনারেলের কাছে পার্লামেন্ট বিলুপ্তির আবেদন করবেন। কানাডার আইন অনুযায়ী নির্বাচনী প্রচারণার সময়সীমা ৩৭ থেকে ৫১ দিনের মধ্যে হতে হবে এবং নির্বাচন অবশ্যই সোমবার অনুষ্ঠিত হবে। সিবিসি পোল ট্র্যাকার অনুযায়ী লিবারেল পার্টি ৩৭.৮% জনসমর্থন নিয়ে সামান্য এগিয়ে রয়েছে। জরিপ বলছে এই মুহূর্তে নির্বাচন অনুষ্ঠিত হলে লিবারেলরা ১৭৬টি আসন পেতে পারে। অন্যদিকে কনজারভেটিভদের দখলে যেতে পারে ১৩৩টি আসন। ভয়াবহ দাবানলের কবলে দক্ষিণ কোরিয়া দক্ষিণ পূর্বাঞ্চল। আগুন নিভানোর কাজে গিয়ে ৪ দমকল কর্মীর মৃত্যু হয়েছে। দেশজুড়ে ২০টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। দাবানলের অঞ্চলগুলোকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্টে বিস্তারিত। দ্বিতীয় দিনের মতো জ্বলছে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় উলসান এবং গিয়ংসান এলাকার ভয়াবহ দাবানল। আগুন নিয়ন্ত্রণে কয়েকজন দমকল কর্মী হতাহতের খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন কয়েকজন। এর মধ্যে দেশ জুড়ে ২০টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। বিস্তীর্ণ এলাকায় দাবানল ছড়িয়ে পড়ায় হেলিকপ্টার থেকে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। শুক্রবার দক্ষিণ গিয়ংনাম প্রদেশের সানসিয়ং এর একটি পাহাড় থেকে দাবানলের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলেছেন, বাতাসের তীব্র গতির কারণে দাবানলটি চারদিকে ছড়িয়ে পড়ে। এই দাবানলে শনিবার সন্ধ্যা পর্যন্ত ২৫ শতাধিক হেক্টর জমি পুড়ে ছাই হয়ে যায়। আশপাশের এলাকা থেকে প্রায় ২ শতাধিক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চৈ চাং-মক অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শন করেন। সন্ধ্যার মধ্যে দাবানল নিয়ন্ত্রণে আনতে কোরিয়ার ফরেস্ট সার্ভিস, ন্যাশনাল ফায়ার এজেন্সি, স্থানীয় সরকার ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতি নির্দেশনা দিয়েছেন তিনি। এছাড়াও দাবানলের অঞ্চলগুলোকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছেন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। প্রবল বৃষ্টিপাত সত্ত্বেও খরার কবল থেকে মুক্তি পাবে না স্পেন। শনিবার বিশ্ব পানি দিবসে এমন সতর্ক বার্তা দিয়েছে পরিবেশবাদী সংগঠন গ্রিন পিস।
এর মধ্যে শুকিয়ে যেতে শুরু করেছে দেশটির ক্যানারিয়া দ্বীপের লাস নিনাস জলাধার। টানা বৃষ্টির কারণে বন্যার কবলে পড়ে এবার বিপর্যস্ত ছিল স্পেনের বিভিন্ন অঞ্চল। তবে ভারী বৃষ্টিপাতও রুখতে পারেনি দেশটিতে প্রকট খরার আশঙ্কা। পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস এমন সতর্কতাই জারি করেছে। শনিবার বিশ্ব পানি দিবস উপলক্ষে তারা জানায়, জলবায়ু পরিবর্তনের কারণে দীর্ঘস্থায়ী খরার কবলে পড়বে স্পেন। এরই মধ্যে খরার লক্ষণ স্পষ্ট হতে শুরু করেছে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে। মূল ভূখণ্ড থেকে এই দ্বীপপুঞ্জের আবহাওয়া ও ভৌগোলিক অবস্থান আলাদা হলেও পানি সংকট প্রবল এখানে। এরই মধ্যে শুকিয়ে যেতে শুরু করেছে গ্র্যান্ড ক্যানারিয়া দ্বীপের বিখ্যাত জলাধার লাস নিনাস। জলাধারটি 5.18 কিউবিক মিটার পানি ধারণের ক্ষমতা রাখলেও এখনই পানি তলানিতে গিয়ে ঠেকেছে। বিশেষজ্ঞরা বলছেন, স্পেনের সাম্প্রতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে দেশটিতে সামনের দিনে পানি সংকট আরও বাড়বে। আবহাওয়াজনিত চরম পরিস্থিতির আরও অবনতি ঘটবে সামনে। খরা হবে দীর্ঘস্থায়ী ও ভয়াবহ। তাই আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। বিজ্ঞান বলছে সামনে খরা হবে, এটা নিশ্চিত। প্রতি বছর 22 মার্চ বিশ্ব পানি দিবস পালিত হয়। 1993 সালে পানি সংরক্ষণ ও এর সুষ্ঠু ব্যবস্থাপনা বাড়াতে এই উদ্যোগ নেয় জাতিসংঘ। কাকুলিয়া আখতার, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ডিমের সংকট মোকাবিলায় কয়েক লাখ ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তুরস্ক, দক্ষিণ কোরিয়া থেকে শীঘ্রই ডিম আমদানি শুরু হবে বলে জানানো হয়। আরও কয়েকটি দেশের সঙ্গে চলছে আলোচনা। এতে বাজারে ডিম সরবরাহ স্বাভাবিক হবে বলে আশাবাদী দেশটির সরকার। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে চলা বার্ড ফ্লুর প্রভাবে ডিমের সংকট তীব্র আকার ধারণ করেছে। 2022 সাল থেকে শুরু হওয়া এই মহামারীতে দেশটির খামারগুলোতে 15 কোটিরও বেশি মুরগি মারা যায়। এতে ডিমের উৎপাদন আকস্মিকভাবে কমে যায়, দামও বেড়ে যায় রেকর্ড পরিমাণ। এই পরিস্থিতি সামাল দিতে $100 কোটি একটি পরিকল্পনা ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। এই উদ্যোগের আওতায় আমদানির পাশাপাশি খামারিদের আর্থিক সহায়তা ও খামারের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা হবে। ডিমের সংকট কাটাতে তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে কয়েক লাখ ডিম আমদানির সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি ইউরোপের কয়েকটি দেশ থেকেও আমদানির পরিকল্পনা করছে মার্কিন কৃষি বিভাগ। এরই মধ্যে পোল্যান্ড ও লিথুনিয়ার সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে এই উদ্যোগ সাময়িক উল্লেখ করে প্রশাসন জানায়, দেশীয় খামারগুলো পুনরায় উৎপাদনে ফিরলে আমদানির উপর নির্ভরশীলতা কমিয়ে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা হবে। এদিকে বার্ড ফ্লুর বিস্তার রোধে খামারগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। সরকারের অর্থায়নে কৃষি বিভাগের বিশেষ দল পরিদর্শন করছে খামারের নিরাপত্তা ব্যবস্থা। বার্ড ফ্লুর রোধে বায়োসিকিউরিটিও বাড়ানো হয়েছে। এর জন্য $50 কোটি বরাদ্দ রাখা হয়েছে। একই সঙ্গে $10 কোটি ব্যয় করা হচ্ছে ভ্যাকসিন গবেষণায়, যাতে ভবিষ্যতে এই ধরনের মহামারী এড়ানো যায়। এছাড়া ক্ষতিগ্রস্ত খামারের জন্য $40 কোটি একটি আর্থিক সহায়তা কর্মসূচি চালু করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, সংকট পুরোপুরি কাটিয়ে উঠতে কয়েক মাস লেগে যেতে পারে। ডিমের সংকটের জন্য আগের সরকারের উপর দায় চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক সংকট শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্তের কারণে নয়, বরং দীর্ঘদিন ধরে চলা বার্ড ফ্লুর প্রভাবে এটি চরমে পৌঁছেছে। নতুন আমদানি উদ্যোগ পরিস্থিতি কতটা সামাল দিতে পারবে তা দেখার অপেক্ষায় বাজার বিশ্লেষকরা। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। আবারও ভয়াবহ দূষণের কবলে ভারতের যমুনা নদী। রাসায়নিক বর্জ্যে নদীর পানি বিষাক্ত, দূষণ, দুর্গন্ধে নষ্ট হচ্ছে পরিবেশ। তবে একদল স্বেচ্ছাসেবী নিজেদের হাতেই নিয়েছেন পরিষ্কার করার দায়িত্ব। তাদের প্রচেষ্টায় কিছুটা পরিবর্তন এলেও বিশেষজ্ঞরা বলছেন, স্থায়ী সমাধান আনতে দরকার সরকারি উদ্যোগ। দূষিত পানির ওপর ভাসছে ফেনার স্তর। দেখতে যেন বরফের আস্তরণ, কিন্তু বাস্তবে এটি রাসায়নিকের মিশ্রণ। দিল্লির বুক চিরে বয়ে চলা যমুনার এই ভয়াবহ চিত্র নতুন নয়, তবে পরিবর্তনের চেষ্টা চলছে। একসময় এই নদীর তীরে ছিল মানুষের আনাগোনা। এখন কেবল কৃষকের গরু চড়ানো কিংবা নৌকা চলার দৃশ্য দেখা যায়। কারণ পানি এতটাই বিষাক্ত যে কেউ কাছে আসতেও ভয় পায়। এই চিত্র বদলানোর দায়িত্ব নিয়েছেন পরিবেশকর্মী পঙ্কজ কুমার ও তার দল। প্রতিদিন নদীর পাড়ে এসে পরিষ্কার করছেন আবর্জনা, তুলে নিচ্ছেন আগাছা, যাতে দূষণ কিছুটা হলেও কমে।
এই কালিন্দী কুঞ্জ নদীর তীরে আগে কেউ আসতে চাইতো না, চারপাশে শুধু আবর্জনার দুর্গন্ধ। কিন্তু আমাদের প্রচেষ্টায় আজ মানুষ এখানে এসে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে, প্রার্থনা করতে পারে। প্রথমবার এখানে এসে আমি হতাশ হয়েছিলাম, কিন্তু ভাবলাম এক টুকরো পলিথিন তুললে যদি পরিবেশের উপকার হয় তাহলে শুরু করা উচিত। হয়তো আজ নয়, কিন্তু আগামী 5 বছরে আমরা সফল হব, এটাই আমাদের আশা। পরিবেশবিদরা বলছেন দিল্লি শহরে প্রতিদিন 360 কোটি লিটার পয়ঃবর্জ্য তৈরি হয়, যার অর্ধেকেরও বেশি অপরিশোধিত অবস্থায় যমুনায় ফেলা হয়। ফলে দূষণ কমানো যেন এক অসম্ভব লড়াই। কয়েকজন স্বেচ্ছাসেবকের চেষ্টা পুরো নদীর রূপ বদলাতে না পারলেও এটি হতে পারে পরিবর্তনের সূচনা। প্রকৃতিকে বাঁচানোর এই লড়াইয়ে প্রশাসনও যদি এগিয়ে আসে, তবে যমুনা নদী তার হারানো সৌন্দর্য ফিরে পেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। বরকতময় মাসে ইফতারের অতিরিক্ত খাবার যাতে অপচয় না হয় তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে দ্য হেল্পিং হ্যান্ডস ফাউন্ডেশন। মিশিগানের ডিয়ারবর্ন ও ডেট্রয়েটে সুবিধাবঞ্চিতদের মধ্যে এই খাবার বিতরণ করা হচ্ছে। সংগঠনটির সদস্যরা জানান, এটি শুধু খাবার দান নয়, একে অপরের পাশে দাঁড়ানোর একটি প্রয়াস। পবিত্র রমজানে আজানের আগে থেকেই শুরু হয়ে যায় ইফতারের আয়োজন। নানা পদের সুস্বাদু খাবারে সাজানো থাকে টেবিল, কিন্তু অনেক সময় এই খাবারের বড় অংশই উচ্ছিষ্ট হিসেবে থেকে যায়, যার অনেকটাই নষ্ট হয়। প্রতিদিন ইফতারের পর শহরের বিভিন্ন এলাকা থেকে এই অতিরিক্ত খাবার সংগ্রহ করেন দ্য হেল্পিং হ্যান্ডস ফাউন্ডেশন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। এরপর মসজিদের সামনে একত্রিত হয়ে বাছাই করা হয় খাবারগুলো, যাতে তা নিরাপদ ও খাওয়ার উপযোগী থাকে। 2017 সালে রমজানের সময় আমি এই উদ্যোগ শুরু করি। অনেক পরিবারই প্রচুর পরিমাণে খাবার রান্না করে, যার অনেকটাই থেকে যায়। এগুলো যেন অপচয় না হয়, সেজন্য আমি এই খাবার সংগ্রহ করে আশ্রয়হীনদের মধ্যে বিতরণ করতে শুরু করি। এটি কেবল দান নয়, বরং আমরা সবাই মিলে একটি সুন্দর সমাজ গড়ার চেষ্টা করছি। রমজানের শিক্ষাই হলো সংযম ও সহমর্মিতা, আর এই উদ্যোগের মাধ্যমে সেই মূল্যবোধই বাস্তবে তুলে ধরছেন দ্য হেল্পিং হ্যান্ডস ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় বসবাসরত মুসলিমদের সম্মানে ইফতার ও নৈশ ভোজের আয়োজন করেছে দেশটির বিরোধী দল লিবারেল পার্টি। সার্বিক তত্ত্বাবধানে ছিল অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি মুসলিম ও বাংলাদেশি অধ্যুষিত ল্যাকেম্বা শাখা। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। পৃথিবীর অন্যতম মিশ্র সংস্কৃতি ও ধর্মনিরপেক্ষ দেশ অস্ট্রেলিয়া। ধীরে ধীরে মুসলিম ও বাংলাদেশি প্রবাসীর সংখ্যা বাড়ছে দেশটিতে। পবিত্র মাহে রমজান উপলক্ষে তাদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করে বিরোধী দল লিবারেল পার্টির ল্যাকেম্বা শাখা। একতা, বন্ধুত্ব এবং ইসলামী চেতনায় সব ধর্ম ও সম্প্রদায়ের সদস্যদের মিলন মেলায় পরিণত হয় বিখ্যাত লা ক্যাসেল ভেন্যু। বাংলাদেশি বংশোদ্ভূত মাস্টার সায়ানের কোরআন তেলাওয়াত ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর করোনা মহামারীকালে ল্যাকেম্বা শাখার প্রবাসী বাংলাদেশি সদস্যদের নানান সমাজ সেবামূলক কার্যক্রম নিয়ে ডকুমেন্টারি প্রদর্শিত হয়। অনুষ্ঠানে লিবারেলের স্টেট ডাইরেক্টর ক্রিস স্টোন, সিনেটর মারিয়া কোভাচিক, মেয়র সারা সোহান সহ অনেকেই বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন দলের ল্যাকেম্বা শাখার প্রেসিডেন্ট বাংলাদেশি বংশোদ্ভূত মোহাম্মদ জামান। এছাড়া সাবেক কাউন্সিলর প্রবাসী বাংলাদেশি সাজেদা আক্তার সঞ্জিদা ও ডক্টর আয়াজ চৌধুরীকে অস্ট্রেলিয়ার সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য বাড়াতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রাজধানী মালেতে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন প্রায় 600 প্রবাসী। দেশীয় খাবারের বিশেষ আয়োজনের সঙ্গে ধর্মীয় আবহ মিলে তৈরি হয় এক প্রাণবন্ত পরিবেশ। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির সংখ্যা 1 লাখের বেশি। দেশের বাইরে থাকলেও রমজানের সিয়াম সাধনা ও ইফতার আয়োজনের মধ্য দিয়ে ভিনদেশেও ফুটে ওঠে তাদের ধর্মীয় সংস্কৃতি ও ঐতিহ্যের রং। এই প্রবাসী ঐক্যেরই বহিঃপ্রকাশ বাংলাদেশ ফোরাম মালদ্বীপের আয়োজিত ইফতার মাহফিল। রাজধানী মালেতে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন প্রায় 600 প্রবাসী। দেশীয় স্বাদের খাবারের সঙ্গে ছিল ইসলামিক সঙ্গীত ও কুরআন তেলাওয়াত। দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মাহমুদুল হাসান আশরাফির সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াতে মুগ্ধ হন অংশগ্রহণকারীরা। মালদ্বীপের এই ইফতার মাহফিল থেকে আমরা 58টি মুসলিম দেশকে আহ্বান জানাই
ঐক্যবদ্ধ হয়ে যেন আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে যেন সুরক্ষার ব্যবস্থা করে দেন। এই আয়োজনে অংশ নিয়ে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। একই সাথে আমরা যদি প্রবাসের মাটিতে দেশের সুনাম অর্জন করি, আমাদের দেশের জন্য এটা সুনাম হয়, যার ফলে আমরা যে দেশে থাকবো ওই দেশের আইন মেনে চলবো, এমন কোনো কাজ করবো না আমাদের দেশের আইন ক্ষুণ্ণ হয়। আয়োজকরা জানান রমজানের গুরুত্ব তুলে ধরে প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরো দৃঢ় করতেই এই ইফতার মাহফিল। মুসলমান নামধারী কিন্তু তারা হচ্ছে কাফের মুশরিকের চেয়েও খারাপ। এই ধরনের শাসকরা আমাদেরকে বারবার আমাদেরকে বিপদগামী করেছে। দেশীয় খাবারের স্বাদ ও আপনজনদের সান্নিধ্য রমজানে প্রবাসীদের ইফতারকে করে তোলে আরো প্রাণবন্ত। মালদ্বীপের বিভিন্ন দ্বীপ থেকে প্রবাসীরা ছুটে এসেছিলেন এই আয়োজনকে ঘিরে। সময় সংবাদ, মালদ্বীপ। দেখছেন আন্তর্জাতিক সময়। প্রতি বছরের মতো এবারও ঈদ বাজারের আয়োজন করেছে কানাডার প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ সোসিও কালচারাল ফোরাম। প্রবাসীদের কাছে দেশীয় পণ্য পৌঁছে দেয়া এ মেলার উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা। মেলায় উদীয়মান তরুণ ব্যবসায়ীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কানাডা থেকে শরীফ ইকবাল চৌধুরী পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। বাহারি পণ্য বিক্রির এই দৃশ্যটি কানাডার মন্ট্রিয়লের। উপলক্ষ আসন্ন ঈদ। বিশেষ এই উপলক্ষকে ঘিরে স্থানীয় সময় শুক্রবার আয়োজন করা হয় ঈদ বাজারের। কানাডার বাংলাদেশ সোশিও কালচারাল ফোরামের উদ্যোগে ঈদ বাজারের এই আয়োজনে ছিল বাংলাদেশি নানা পণ্যের সমাহার। পবিত্র মাহে রমজান উপলক্ষে এবারের ঈদ বাজারের আয়োজনের স্টল সংখ্যা ছিল ৩৫টি। প্রায় ১,০০০ মানুষের সমাগম আয়োজনকে নিয়ে যায় ভিন্ন মাত্রায়। উদীয়মান তরুণ উদ্যোক্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ হিসেবে দেখা দেয় এই বাজার। বিশেষ করে নারীদের ঘরে বসে তৈরি করা পোশাক, গহনা, খাবার সহ রকমারি পণ্যের পসরা ছিল ঈদ বাজারের অন্যতম আকর্ষণ। কানাডার প্রবাসী বাংলাদেশি যুবকদের সংগঠন বাংলাদেশ সোশিও কালচারাল ফোরাম দীর্ঘ ২০ বছর ধরে বাংলাদেশি শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় কাজ করে যাচ্ছে। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে কানাডায় বসবাসরত নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয় এই সংগঠন। সময় সংবাদ, কানাডা। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।